একটা দীর্ঘ সময়ের গভীর রক্তাক্ত ইতিহাস জড়িয়ে রয়েছে এই হেতমপুরে, যা শুরু হয়েছিল মোঘল আমলে। হেতমপুর অঞ্চলের নামকরণের পেছনেও রয়েছে রাজরক্তের ভয়ঙ্কর ইতিহাস। সেই হেতমপুর এখন ধ্বংসস্তূপ। রাজপ্রাসাদ থেকে ধ্বংসস্তূপ বিষয়টা অনেকটা সিনেমার মতো। হেতমপুর নামটা উঠে আসে রাজনগরের খাঁ পরিবারের উত্তম খাঁয়ের নাম থেকে। গঠনগত দিক দিয়ে যা মুর্শিদাবাদের হাজারদুয়ারির সঙ্গে মিল রয়েছে। একটা সময় ছিল 999টা দরজা। হাজারদুয়ারির সম্মান রক্ষার্থে একটি দরজা কম রাখা হয়েছিল এই রাজবাড়িতে। এই কারণেই অনেকেই হেতমপুরকে হাজারদুয়ারিও বলে থাকেন। সালটা 1905। রামরঞ্জন চক্রবর্তী নির্মাণ করেছিলেন এই রঞ্জন প্রসাদ, যা আজ সকলের কাছে হেতমপুর রাজবাড়ি নামে পরিচিত। বীরভূমের দুবরাজপুর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত এই হেতমপুর, যে রাজবাড়ির অবদান রয়েছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে। ব্রিটিশদের নজর এড়াতেই এই বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং চারণ কবি মুকুন্দ দাস। জনশ্রুতি রয়েছে 1947 সালে দেশ স্বাধীন হবার পরেই এই রাজবাড়িতেই তৎকালীন রাজা বিশ্বরঞ্জন চৌধুরী বীরভূম জেলার প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। তবে সেই ঠাঁট বাট আর নেই। জীর্ণ রাজবাড়ির দিকে তাকালে মনে শুধুই আফসোস হয়। কত ঘটনা, কত স্মৃতি, কত ষড়যন্ত্র, কত আঘাত, কত অনুষ্ঠানের সাক্ষী এই জীর্ণ বাড়িটা। 70 দশকের পর থেকেই ক্রমশই ভেঙে পড়ে রাজবাড়ির অবস্থা। বর্তমানে আর কিছুই অবশিষ্ট নেই। রাজবাড়ির একটা অংশে চলে ডিএভি পাবলিক স্কুল এবং অন্য একটি অংশে চলে বিএড কলেজের পড়াশোনা। আর বাকি যেটুকু পড়ে রয়েছে তা হচ্ছে এই কংক্রিটের তৈরি বাড়িটি, যা শুধুই ধ্বংসস্তূপ। কোনো অনুষ্ঠানে রাজবাড়ির পরিবারের সদস্যরা এখনও এখানে আসেন বৈকি। কয়েকটা ঘরই তাদের জন্য বরাদ্দ, তবে সেটা সাধারণের জন্য নয়। এই হেতমপুর রাজবাড়ির ইতিহাসের সাথে জড়িয়ে রাজনগরের ইতিহাস। যদিও বা জানা যায় এই হেতমপুরের রাজবাড়িটি কোনো রাজবাড়ি নয়, ছিল জমিদার বাড়ি। স্থানীয় লোকের মুখে মুখে এখন এটা রাজবাড়ি। প্রথমেই বললাম হেতমপুরের ইতিহাস রাজনগরের ইতিহাসের সঙ্গে যুক্ত। রাজনগরের রাজা আসাদুল্লাহ খানের মৃত্যুতে তাঁরই পুত্র বাদিউজ্জামান খান সিংহাসনে বসেন। তার রাজত্ব চলাকালীন তহসিলদারদের সঙ্গে প্রবল বিরোধ বাঁধে রাজস্ব এবং কর আদায়কে কেন্দ্র করে। এই পরিস্থিতি সামাল দিতে রাজনগরের সেনাপতি হেতম খানকে পাঠানো হয় রাঘবপুর, যার বর্তমান নাম হেতমপুর। অত্যন্ত বিচক্ষণতার সাথে রাঘব রায় অর্থাৎ তৎকালীন রাঘবপুরের রাজাকে পরাজিত করে বিদ্রোহের দমন করেছিলেন রাজনগরের সেনাপতি হেতম খান। তখন বাদিউজ্জামান খুশি হয়ে সেই রাঘবপুরকে হেতম খানকে উপহার দেন। সেই সময় থেকেই রাঘবপুরের নাম পরিবর্তন করে হয় হেতমপুর। তবে হেতম খান মারা গিয়েছিলেন 1755 সালে। রাঘব রায়ের মৃত্যুর পর তার পুত্র রাজনগরের রাজার নায়েব হিসেবে নিযুক্ত হন। এক সময় রাজার পুত্র ভাগ্যদোষে গোমস্তার পদাধিকারী হন। সে সময় মুরলীধর চক্রবর্তী নামে এক ব্যক্তি বাঁকুড়া থেকে আসেন কাজের খোঁজে। তিনি বাদিউজ্জামানের পরিবারের ভৃত্য হিসেবে নিযুক্ত হন। তারই উত্তরসূরি চৈতন্য চক্রবর্তী ছিলেন সুগায়ক। তার গান শুনে মুগ্ধ হয়ে হেতমপুর দুর্গের দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন বাদিউজ্জামান। চৈতন্য চক্রবর্তীর পুত্র রাধানাথ চক্রবর্তী ছিলেন অত্যন্ত বিচক্ষণ এবং দূরদর্শী। বুদ্ধিমত্তার ফলেই ভৃত্য পরিবার হেতমপুর রাজ পরিবারের প্রতিষ্ঠা পায়। 1881 সাল থেকে 1891 সালের মধ্যেই 19টি মৌজার অধিগ্রহণ করেছিলেন। জানা যায় তৎকালীন মুর্শিদাবাদের নবাবের কাছ থেকেও বেশ কিছু মহল এবং জমিদারি কিনেছিলেন। এই বংশের প্রভাবশালী রাজা ছিলেন রামরঞ্জন চক্রবর্তী। জানা যায় 1905 সালে এই রামরঞ্জন চক্রবর্তী নির্মাণ করেছিলেন রঞ্জন প্রসাদ, যেটাকে বর্তমানে আমরা হেতমপুর রাজবাড়ি বলে চিনি।
এই হেতমপুর রাজবাড়িতে ঢুকতেই চোখে পড়বে একটি বিশাল তোরণ। ইউরোপীয় ধাঁচের প্রকাণ্ড দরজা মুগ্ধ করে সবাইকে। রাজবাড়ির বাঁ দিক এবং ডান দিক দুটোই দেখতে একই রকম, যে কারণে অনেকে এটাকে টুইন প্যালেসও বলেন। রাজবাড়ির নকশায় রয়েছে ইন্দো ইউরোপিয়ান স্থাপত্যের ছাপ। গঠনগত দিক দিয়ে মুর্শিদাবাদের হাজারদুয়ারির সঙ্গে অদ্ভুত মিল রয়েছে এখানকার। কারণ প্রথমেই বললাম, এই রাজবাড়িতে আছে 999টি সেগুন কাঠের দরজা। মুর্শিদাবাদে রয়েছে 1000টি। মুর্শিদাবাদের হাজারদুয়ারির সম্মানার্থেই একটি দরজা কম বানানো হয়েছিল। একটা সময় দাতা হিসেবে এই রাজপরিবারের সকলের সুনাম ছিল। দানকর্ম করতেন এরা। স্কুল, কলেজ, লাইব্রেরি, চিকিৎসালয় গড়ে তুলতেন গরিব মানুষদের জন্য। পুজোর সময় রাজবাড়ির সামনে চলত বিশাল মেলা। 1897 সালে রামরঞ্জন চক্রবর্তীর পত্নী পদ্মা সুন্দরী দেবী কৃষ্ণচন্দ্র কলেজের প্রতিষ্ঠা করেছিলেন এখানে, যে কলেজ আজও চলে বহাল তবিয়াতে। স্বাধীনতা সংগ্রামেও হেতমপুর রাজবাড়ির যথেষ্ট ভূমিকা রয়েছে। রাজবাড়ি থেকে কিছুটা দূরে রয়েছে চন্দ্রনাথ শিব মন্দির। বর্তমানে এই ধরনের মন্দির কমই দেখা যায়। এই শিব মন্দির তৈরি করেছিলেন রামরঞ্জন চক্রবর্তীর পিতা মহারাজা কৃষ্ণচন্দ্র চক্রবর্তী 1847 সালে। তবে রাজবাড়ির সেই জৌলস আর নেই। প্রথমেই বলেছি, এটা এখন শুধুই ধ্বংসস্তূপ। রাজবাড়ি দেখলেই বুঝতে পারছেন সেটা। একটা সময় যে রাজবাড়ি গম গম করত, আজ সেটাতেই ধুলোবালি জমেছে। তবে এই হেতমপুর রাজবাড়ি একটা সময় ছিল পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু। শান্তিনিকেতন ঘোরার পর অনেকেই চলে আসতেন এই হাতের কাছে হেতমপুর রাজবাড়ি দেখতে। তবে সেসব এখন অতীত। এই ধ্বংসস্তূপ দেখতে বোধহয় আর কেউই আসেন না এখানে, আর কেউ আসবেন না কোনো দিনই। এভাবেই হয়তো আস্তে আস্তে ফিকে হয়ে যাবে একটা জায়গা, থেকে যাবে শুধু তার ইতিহাস। এই জায়গায় আসার জন্য আপনাকে চলে আসতে হবে দুবরাজপুর রেলওয়ে স্টেশন। সেখান থেকে অটো বা বাসে করেও আসা যায়। আপনারা চাইলে সিউড়ি দিয়েও আসতে পারেন। সিউড়ি বাসস্ট্যান্ড থেকে বাস আসে। তবে শুধু হেতমপুর রাজবাড়ি নয়, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন মামা ভাগ্নে পাহাড়, পাহাড়েশ্বর শিব মন্দির এবং বক্রেশ্বর থেকে। আজকের মতো এইটুকুই। ফিরে আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।